প্রণয় শক্তি। লেখিকা সুরাইয়া রাফা। পর্ব 4। পুনরায় কলিং বেলের আওয়াজ পাওয়া মাত্রই অস্থির হয়ে ছুটে গেল নিচতলায়। পুলকিত হাতে মেইন গেট খুলে দিতেই খানিকক্ষণ আগের উচ্ছ্বাসটুকু মিলিয়ে গেল অজানায়। হাসি মাখা মুখটাতে হঠাৎ এসে জড়ো হলো হতাশার ঘন কালো মেঘ। ভেতরে দীর্ঘশ্বাস গিলে ছোট্ট করা গেল। এলি আপু, তুমি এত রাতে? হাতের ছাতাটা বন্ধ করে তরতরিয়ে ভেতরে প্রবেশ করে এলিসা। ববকার চুলগুলো থেকে বাড়ি করে ঝাড়তে ঝাড়তে গিয়ে বসলো কাউচে। বিরস কণ্ঠে জানালো, আমি এখানে কেন সেটা তোমার স্বামীকে জিজ্ঞেস করলেই পারতে। ওই হিটলারের জন্য ঘরে থাকার উপায় আছে? সেই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এত রাতে আসতেই হলো। ভাগ্য ভালো ক্যাথি ছিল, তাই বাচ্চাটাকে রেখে আসতে পেরেছি। এলিসা অনর্গল বলে ফেলেছে। ওর মাঝে এক ফাঁকে বাক্য ছুড়ল ওরও। ওনার না মানে জায়নার সঙ্গে তোমার কথা হয়েছে আপু? এলিসা ভ্রু বাঁকালো অকস্মাৎ। হতবুদ্ধি হয়ে শুধালো, কি বলছে তোমায় এতক্ষণ? উনি তোমাকে পাঠিয়েছে? বলো না আপু, যদি পাঠিয়ে থাকে তবে কোথায় উনি? তার মানে কৃতিক কোথায় আছে ওরও জানে না। নিশ্চয়ই ঝামেলা আছে কোনো। ব্যাপারটা উপলব্ধি করে নির্লিপ্তে মাথা নাড়ল এলিসা। নিরীশ্বরে বলল, তার বউকে নাকি ঝড় বৃষ্টি এসে গিলে খাবে, কিছুতেই একা থাকা যাবে না। তাই তো জোর করে পাঠালো আমায়। কত করে বললাম সায়র নীলিমা ফ্রি আছে, ওরা যাক। তাতে হবে না, সায়র নাকি জীবাণু, তাকালেই ফসকা পড়ে। ভাগ্যি সায়র আমার কাছে ছিল না। ওরও দীর্ঘশ্বাস ছাড়লো, নির্লিপ্ত হয়ে বসে পড়লো কাউচে। অসহায় কণ্ঠে জানতে চাইল, ফোনটাও তো নিয়ে যায়নি, তাহলে কথা হলো কিভাবে? ফোন বুথ থেকে। দরজার কাছে অযোজিত এক পুরুষের কণ্ঠ পেয়ে হুড়মুড়িয়ে ঘুরে তাকালো ওর। বৃষ্টি ভেজে ছাতাটা সন্তর্পণে বন্ধ করতে করতেই কথা বলে ওঠে আগন্তুক, আমি খোঁজ নিয়েছি, ওটা রাস্তার ধারে ল্যান্ডলাইন ছিল। তুমি তুমি এখানে কি করছো? এক নিঃশ্বাসে কথাটা বলে প্রশ্নবিদ্ধ নয়নে তাকিয়ে রইল এলিসা। ছাতাটা দরজার কাছে রেখে পায়ে পায়ে ভেতরে প্রবেশ করলো অর্ণব। এলিসাকে বিগলিত এক হাসি উপহার দিয়ে বলল, এই ঝড় বৃষ্টির রাতে যে কেউ বউকে লেপের তলায় একা ছাড়তে পারে না, সেখানে আমি আমার বউকে ব্যস্ত সড়কে একা ছাড়ি কি করে বলো? আদিক্ষেতা। কথাটা বলে মুখ ভাঙালো এলিসা। বাহ্যিক দৃষ্টিতে সাদা চামড়া হলেও তার কথাবার্তা আচার আচরণে ঘরোয়া বাঙালি ছাপ সুস্পষ্ট। কি সুন্দর বাঙালি রমণীদের মতো কথায় কথায় মুখ ভেঙায়, দেখলে কেমন আদরে লাগে। ওর মলিন হাসলো। ওর বিমর্ষ চেহারা পরখ করে এলিসা ও অর্ণব দুজনেই স্তব্ধ হয়ে থাকলো কিছুক্ষণ। অর্ণব ভ্রু কুঞ্চিত করে জিজ্ঞাসা করলো, কেসটা কি বলো তো ওরও? জেগে কোথায়? এতদিনের জমানো অভিমান অনুরক্তি সব একসাথে উগড়ে এলো কান্না হয়ে। পরপর কয়েক দফা শুষ্ক ঢোক গিলে নিজেকে সামলানোর বৃথা চেষ্টা চালালো ওরও। এলিসা ও অর্ণব নিজেদের মাঝে প্রশ্নবিদ্ধ দৃষ্টি বিনিময় করলো। ওরও জড়ানো গলায় বলল, আমি কিছু জানি না ভাইয়া। জানো না মানে? অর্ণবের কপালে চিন্তার বলি রেখা, চোখের কোল ছাপিয়ে অস্ত্র গড়ালো দুগালে। ওরও কান্না গেলেই জবাব দিল, সত্যিই জানি না। কি করে জানবো? উনি তো বাড়িতেই ফেরেন না। কতদিন ধরে? প্রায় 1 সপ্তাহ। ওর উত্তর শুনে বাক রুদ্ধ হয়ে গেল এলিসা। তপ্তর আগে জ্বলে উঠে বলল, যে কিটা কি কোনোদিন ভালো হবে না? ওর বউ প্রেগনেন্ট, আর ও 1 সপ্তাহ ধরে এভাবে বাড়ির বাইরে বসে আছে। পাগলামোর একটা লিমিট থাকা দরকার। মেয়েটার দিকে তাকানো যাচ্ছে না, আর ওদিকে সে ফোন করে দরদ দেখাচ্ছে। আমার বউ ঝড়ে ভয় পায়। রাগে ফোঁস করতে করতেই অর্ণবের দিকে দৃষ্টি ঘোরালো এলিসা। কৃতিকে সব রাত ঝাড়ার জন্য যেন অর্ণবকেই পেল এবার। ক্ষিপ্ত বাঘিনীর মতো তেড়ে এসে বলল, অর্ণবের বাচ্চা জেকে খুঁজে নিয়ে আয়, নয়তো আমি তোকে। অর্ণব ছিটকে দূরে গিয়ে বসলো। কুশনের আড়ালে গা ঢাকা দেওয়ার বৃথা চেষ্টা করে গম্ভীর মুখে বলল, বাচ্চার আমাকে তুই তুকারি করছিস? কি অসামাজিক হয়ে গেছিস তুই এলি! ছি! এলিসা বাম হাতের কুশনটা ছুঁড়ে মারলো অর্ণবের গায়ে। দাঁত কি মেরে বলল, বলেছি বেশ করেছি, আরো বলবো। তুই 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 কি করবি? তুই কি করবো দেখবি তুই? নাকের পাটা ফুলিয়ে দুঃসাহসিক পদচারণায় 2 কদম এগিয়ে এলো অর্ণব। এলিসা তাতে থোড়াই কেয়ার না করে হাঁটু গেড়ে কাউচে উঠে বসলো। পারলে এখনই খুশি মেরে অর্ণবের নাক ফাটিয়ে দেয়। তেমন করে মুখের কাছে গিয়ে মাস্তানের মতো ভাব ধরে বলল, হ্যাঁ দেখা, দেখা না দেখা, কি রে দেখা। সঙ্গে সঙ্গে এলিসার গালের উপর টকাশ করে একটা দানবীয় চুমু খেল অর্ণব। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে গালে হাত দিয়ে ধপ করে বসে পড়লো এলিসা। রাগের তাড়নে গজগজ করতে করতে আওড়ালো, কি করলি এটা? তুই অসামাজিক, তাই তোকে অসামাজিক চুমুখে অপমান করলাম। এছাড়া আর কিছু পারিস তুই? নিমেষেই কপাল ঘোচালো অর্ণব। হাওয়ার বেগে ছুটে এসে এলিসার মুখোমুখি হয়ে বলল, পারি না মানে? 1 বছরে বাচ্চা ফুটিয়ে গেল, এখনো তোর আমায় নিয়ে সন্দেহ? এলিসার প্রত্যুত্তর করলো না। নীরবে মুখ ঘুরিয়ে চুপি সেরে হাসি সংবরণ করলো ঠোঁট টিপে। সেই সাথে ফর্সা ত্বকে লেপটে যাওয়া জাফরানি রংটাও তার সুশ্রী আভায় ফুটে ওঠে লাজকতার মিশ্রণ। এই পুরো ঘটনা ঘটে যাচ্ছে কৃতিকের লিভিং রুমের কাউচের ওপর। ওরা আবার পাশের সিটে শটান হয়ে বসে বেকুবের মতো হাঁ করে দেখছে তাদের, যারা এই মুহূর্তে নাটকের সমীকরণ মেলাতে এসে নিজেরাই বাংলা সিনেমা শুরু করে দিয়েছে। অবশেষে অর্ণব এলিসার ঝামেলা মেটাতে মাঝরাতে এসে হাজির হলো সায়র। ঘরের দুয়ারে পা রাখতে না রাখতেই ভেসে এলো তার বিরক্তি ভরা হাঁক ডাক, রাত বেরাতে কি রঙ্গ শুরু করেছিস?
কোথায় বৃষ্টির রাত বউ কোলে নিয়ে ঘুমাবো একটু, তা না ঝড়ের মধ্যে কলিজা হাতে নিয়ে তোদের নাট্যশালা দর্শনে এসেছি। থাকতেলি শাহরুখকে দেখা মাত্র নাক মুখ কুচকে ফেললো অর্ণব। আশ্চর্য হওয়ার ভাব ধরে বলল, আব্বে তুই এখানে কি করছিস? জবাবে শাহরুখ কিছু বলার আগে ওপাশ থেকে প্রত্যুত্তর করলো এরিসা, আমি দেখেছি মানে এই বিরিয়ানির এলাচিকে এখানে কেন ডেকেছো? যে কে জানলে টেংনি ভেঙে রেখে দেবে ওর। সাথে আমার জন্য উদুম কালানি একদম ফ্রি। শাহরুখের আগমনে অর্ণব উদ্বিগ্ন ভীষণ। শাহরুখ সেসবের বিন্দু পরিমাণ তোয়াক্কা না করে খেকিয়ে উঠে বলল, টেংনি ভাঙবে মানে? আমার কি হাত নেই নাকি? তাছাড়া এই বাড়িতে তো ওরও, আবার ওর নাম মুখে নিয়েছিস? চটে গেল অর্ণব। শাহরুখ হতবিহ্বল নয় এলিসার পানি চাইলো। চোখ দুটো কপালে তুলে ছদ্ম বিস্ময় নিয়ে বলল, এই ঝড় বৃষ্টিতে নিজের বরটাকে একটু সামনে রাখবি না দোস্ত? ওর মাথায় তো জেকে ভূত চেপেছে। আহাম্মক। অর্ণব দাঁত কট মুটিয়ে শব্দটা উচ্চারণ করতে ফের হৈরই আওয়াজে সরগরম হয়ে উঠল পরিবেশ। কেউ কাউকে এক চুল পরিমাণ ছাড় দিতে নারাজ তারা, যেন নিউজ চ্যানেলের টক শো চলছে এখানে। হোস্ট স্বয়ং উরু। ওদের বাঘ বিতণ্ডায় হাঁপিয়ে গিয়ে অবশেষে চেঁচিয়ে উঠল এলিসা, উফ থামবি তোরা! এলিসার কর্কশ ধ্বনিতে স্তব্ধ হয়ে গেল চারিপাশ। ওর নিজেও বিভ্রমে ডুবে যেতে যেতে ফিরে এলো বাস্তবতায়। সবার দৃষ্টি যখন এলিসার থমথমে চেহারায় নিবদ্ধ, তখনই তপ্ত রেগে গর্জে উঠল সে, কি সমস্যা তোদের? একটা সিরিয়াস বিষয় নিয়ে আলাপ করবো বলে এত রাতে এখানে বসে আছি, সেখানে তোরা ঝগড়াটে মহিলাদের মতো তর্ক করেই যাচ্ছিস। আর সায়ন, আজ বাদে কাল বাবা হতে যাচ্ছিস, একটু তো ম্যাচিউর হবে এবার। এলিসার কথায় বিগলিত হাসলো শার্ট ঝেড়ে কাউচে গায়ে এলে ফুরফুরে মেজাজ নিয়ে বলল, আজ হয়ে কিংবা কাল যে কে রাগা হবো এটা কনফার্ম। এমন একটা মুহূর্তে শারের নিরুদ্বেগ বাক্যে চোয়াল ঝুলে পড়লো সকলের। ওরও একটু কুণ্ঠিত হলো, সংকোচে ঘুরে তাকালো সে অন্যত্র। এলিসার কপালে হাত। ওদের নাজেহাল অবস্থা পরখ করে অবশেষে টান টান হয়ে বসলো শার। মুখে বয়াবে গাম ভেজে রেস্ট টেনে বলল, আচ্ছা চল এবার আলোচনা করা যাক। অর্ণব চিবুকে তর্জনী বলিয়ে ভাবুক স্বরে বলল, ঝামেলাটা শুধু যে কে ওর মনোমালিন্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে এত সিরিয়াস হতাম না, কারণ যে কে নিজের জিনিসের ভাগ কাউকে দেয় না। শায়ের অর্ণবের কথায় তাল মিলিয়ে বলল, ঠিক বলেছিস, শালা হিটলার একবার দেখি ডাস্টবিন থেকে খাবার তুলে খায়, আমি একটু চাইলাম অমনি মুখের উপর না করে দিল। ভাব কত স্বার্থপর। শায়ের কথায় হক চুকে উঠল ওর। দ্বিধান্বিত গলায় শুধালো, কি ডাস্টবিন থেকে খাবার খাই মানে? শায়ের প্রত্যক্ষদর্শীর ন্যায় সাক্ষ্য দিয়ে বলল, খেয়েছিল তো একদিন পুরো এক বাটি পায়েস। আমি কি সাদে বলি এই বেটার মাথায় সমস্যা? ওরও স্মৃতিচারণ করলো, এমন একটা ঘটনা তো বছরখানিক আগে ঘটেছিল ওর সঙ্গে। তার মানে কি কৃতিক সেদিন রান্না করে পায়েস থেকে ডাস্টবিন থেকে তুলে খেয়েছিল? আপাতত ঘটনার যোগসূত্র তাই বলছে। তখন থেকে কত ভালোবাসতো মানুষটা, আর ওরও কিনা তাকে এতগুলো কথা শোনালো। ব্যাপারটা ভাবতে গিয়ে খুশির ক্লেশে চোখ ভিজে আসে ওরুর। সে ছল ছল নয়নে শায়রের পানে দৃষ্টিপাত করলো। ঠোঁটের কোণে দীপ্তিময় হাসির রেখা টেনে আবারও জানতে চাইল, সত্যি বলছেন সেদিন উনি ডাস্টবিন থেকে খাবার তুলে খেয়েছিলেন? ওর কান্না মিশ্রিত খুশি দেখে শায়রের অধর ফাঁক হয়ে গেল। বাম হাতে ঘাড় চলকে নির্বোধের মতো মাথা নাড়ল সে। মনে মনে স্বভক্তি করে আওড়ালো, ডাস্টবিন থেকে খাবার খেয়েছি, এতে খুশিতে কেঁদে ফেলার মতো কি হলো? আশ্চর্য, এ তো দেখছি জামাই বউ দুটোই পাগল। আচ্ছা এই ফুলদাতা আসলে কে? সে কি জানে না যে কি বিবাহিত, নাকি জেনে শুনে ইচ্ছাকৃত করছে এসব শুধুমাত্র ওরুকে ডিস্টার্ব করার জন্য? অর্ণবের সন্দিগ্ধ বাক্যে সঙ্গে ফিরল সকলের। দাঁতের ডগায় অধর কামড়ে বিড়বিড়াল এলিসা। সেটা জানার একটাই উপায়, চট করে সার বলে উঠল, হাতে নাতে ধরতে হবে। রাইট। আঙুলের ডগায় তুড়ি মেরে একযোগে চিৎকার দিয়ে উঠল অর্ণব ও এলিসা। ওরও একটু ঘাবড়ালো, ঠোঁট উল্টে ম্লান স্বরে বলল, কিন্তু কিভাবে? ফুল রেখে যায় রাতের বেলা, রাতের ঠিক কোন সময় যে রেখে যায় সেটাও জানি না। সার এবার উঠে দাঁড়ালো, শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, চিল ওরু, কালকে এক ঢেলে দুই পাখি মারবো আমরা। তুমি শুধু আমার পছন্দের স্ন্যাক্স গুলো অর্ডার করে রেখো, রাত জাগলে আমার এবার বড্ড খিদে পায়। তারপর দরজার দিকে এগিয়ে যেতে যেতে অর্ণবকে ডেকে বলল, আয় অর্ণব, যেতে যেতে বাদ বাকি প্ল্যান করে ফেলি। অর্ণব মাথা নাড়ালো, পাশ ঘুরে এলিসার কপালে আলতো চুমো খেয়ে জানালো, এলি জান আমার, রাত প্রায় শেষ, ভোর হতে চললো, ঝড় বাদলাও কমে এসেছে কিছুটা, তুই ওর সাথেই থাক, আমরা সন্ধ্যায় ফিরবো। এলিসা মাথা নেড়ে সায় জানালো তাতে, বিমর্ষ গলায় বলল, আর্থারকে দেখো। নো ওয়ারিস, আল ম্যানেজ। বলেই চলে গেল ওরা দুজন। পরের দিন সন্ধ্যা নাগাদ একে একে সবাই এসে হাজির হলো কৃতিকের ডুপ্লেক্স বাড়ির ব্যাকইয়ার্ডে। শহরতলি হওয়ার দরুন জায়গাটা মনোরম, চারদিকে শান্ত ও নিরিবিলি চোখ জুড়ানো পরিবেশ। কোথাও কোনো কোলাহল নেই, আছে কেবল অদূর পাহাড়ে ফিঙে পাখির কলরব এবং ছোট ছোট ঝিলের জলের কলকল স্রোতধ্বনি। লনের এক সাইডে বারবিকিউর আয়োজন করছে শায়র। অর্ণব এত করে বলল, এগুলো এখন করার সময় নয়। কে শুনে কার কথা? কৃতিক বাড়িতে নেই, সেই খুশিতে তার নাকি পিকনিকের ক্রেভিং হচ্ছে। শায়রের খাম খেয়ালিতে দীর্ঘশ্বাস ছেড়ে কাজে লেগে পড়ে অর্ণব। সে দুটো করে মোট 4টি ইনস্ট্যান্ট ট্রেন তৈরি করে প্রথমে, যাতে অরু, এলিসা কিংবা তার ছেলে আর্থারের থাকতে কোনো অসুবিধা না হয়।
তারপর ক্যাম্প ফায়ার জ্বালিয়ে এক হাতে কফি আর অন্য হাতে একটা দূরবীন নিয়ে বসে পড়ে চেয়ারের ওপর। এমন একটা জায়গা বেছে নেয় যেখান থেকে ওকে দেখানো গেল ফ্রন্টিয়ার থেকে শুরু করে মেইন গেট অব্দি স্পষ্ট দেখা যায়। সময় গড়ালো। বিষণ্ণ সন্ধ্যার ধূসর বনে আরেকটু কালো বলে হয়ে উঠল গভীর রাত। একে তো চারদিকে হাড়হিম করে ঠান্ডা, তার উপর আকাশের গায়ে বিজলির ঝলকানি, অতর্কিতে বজ্রপাত হচ্ছে ক্ষণে ক্ষণে। চোখের সামনে দেখুন দুটো আকাশ ফের মিলে যাচ্ছে তমসায়। এলোমেলো শীতল বাতাসের তোড়ে ক্যাম্প ফায়ারের কমলা রঙের তীব্র অগ্নিশিখা ঢেউয়ের মতো দোল খাচ্ছে ইতিউতি। বৃষ্টি এলো বলে এরই মাঝে বিরাট বড় এক হকি স্টিক হাতে বেরিয়ে এলো এলিসা। অর্ণব ভ্রু কুচকালো, অদ্ভুত স্বরে প্রশ্ন করলো, এটা দিয়ে কি করবি? পিটাবো। এলিসার দায় সারা জবাব, যেহেতু জেকে কে ফ্লাওয়ার বুকে পাঠায় সে নিশ্চয় কোনো মেয়ে। না বুঝে রেগে মেগে আগেই মার শুরু করিস না প্লিজ দোস্ত, না মানে বউ, আই রিকোয়েস্ট ইউ। অর্ণবের কথায় চুল পরিমাণ দমলো না এলিসা। হকি স্টিকটা কাঁধার ওপর তুলে একটা বেসবল ক্যাপ মাথায় চাপিয়ে বলল, মেয়ে হোক আর যাই হোক, মেয়ের তক্তা বানিয়ে দেবো আজ। এলিসার কথার পাছে অর্ণব উদ্বিগ্ন স্বরে কিছু বলতে যাবে, তার আগে ওপাশ থেকে ভেসে এলো শায়রের কাইকুই আওয়াজ। কথা স্পষ্ট নয় তার, মনে হচ্ছে মুখের মধ্যে কাপড় ঠুসে কিছু একটা বলার বৃথা চেষ্টা করছে ও। শায়রের আওয়াজ পেয়ে তৎক্ষণাৎ ফ্রন্ট ইয়ার্ডের দিকে ছুটে গেল ওরা দুজন। কাছাকাছি যেতেই শুনতে পেল, ধুত ধতেছি। সঙ্গে সঙ্গে থমকে গেল এলিসা। কি বললো? এগিয়ে যেতে যেতে হতাশ গলায় বাক্য ছড়ল অর্ণব, বলেছিলাম একটু কম কম করে খা, এখন গলা আটকালো কার? অবশেষে ফ্রন্ট গিয়ারটে গিয়ে আসল কাহিনী উদ্ধার করতে পারলো ওরা। দেখলো সার মুখ ভর্তি খাবার নিয়ে দু হাতের বাঁধনে শক্ত করে আবদ্ধ করে রেখেছে কাউকে। বান্দা এতটাই জোরালো হাতে ধরেছে যে মেয়েটার দম বন্ধ হয়ে জিভ বেরিয়ে আসার উপক্রম। অর্ণব ফাঁকা একটা দীর্ঘশ্বাস ছেড়ে শায়রের পানি বিরস দৃষ্টিতে তাকিয়ে বলল, দোস্ত ধরেছি, চোর ধরেছি, না মানে মেয়েটাকে ধরেছি। শায়র আনমনা হয়ে বলছিল। সেই সুযোগে আচানক শায়রের বাহুতে নিজের দুপাটি দাঁত বসিয়ে দিল মেয়েটা। ঘটনার আকস্মিকতায় শায়র ব্যথায় জর্জরিত হয়ে আ করে চিৎকার দিতেই শ্বাসনালীতে খাবার আটকে গেল তার, যার দরুন অসতর্কতায় হাতের বাঁধন ছুটে গেল তৎক্ষণাৎ। মেয়েটা এবার সুযোগ বুঝে দৌড় লাগালো ফটাফট, কিন্তু শেষ যাত্রায় রক্ষা হলো না তার। গেট অব্দি পৌঁছানোর আগে ওরও এসে অকস্মাৎ পথ রোধ করে দাঁড়িয়ে পড়লো তার। আগন্তুকের মুখাভাব পরখ করে দুচোখ জ্বলে উঠল ওরুর। অবিশ্বাস্য কণ্ঠে উচ্চারিত হলো, সায়নী! পরক্ষণে পেছন থেকে ভেসে এলো শায়রের করুণার্তনাদ। এটা মেয়ে নাকি রাক্ষসী? হাতের অর্ধেক মাংস ছেড়ে নিয়ে গেল আমার। মিথ্যা কথা বলছিস কেন? চুপ থাক। শায়রকে ধমক দিয়ে চুপ করে পায়ে পায়ে এগিয়ে এলো এলিসা। নত যেন হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে আর চোখে পরখ করে অরুকে শুধালো, অরু তুমি চেনো এই মেয়েকে? অরু নির্লিপ্তে মাথা নাড়ল, কণ্ঠে আক্রোশ ঢেলে জিজ্ঞেস করলো, কেন সায়নী? তুমি তো আমার ভালো বন্ধু। বাট আই লাভ জেকে স্যার অরু, তোমার আগে থেকে আমি তাকে ভালোবাসি। ঝটিকা প্রবাহের মতো অতর্কিত কথাগুলো উগড়ে দিল সায়নী। এই! পাশ থেকে চোখ রেঙে গর্জে উঠল এলিসা। তার ভাব দেখে মনে হচ্ছে এক্ষুনি সায়নীকে রাস্তায় ফেলে মারবে সে। অর্ণবর কোমর আঁকড়ে ধরে পিছিয়ে নিল দু কদম। শান্ত করার প্রয়াসে বলল, প্লিজ এলি, এদের কথা বলতে দে, আফটার অল দে আর ফ্রেন্ডস। একটু দূরে দাঁড়িয়ে ফসফস করছে এলিসা। সেদিকে এক পল দৃষ্টিপাত করে বুকের ওপর দু হাত ভাঁজ করে ঘুরে তাকালো ওরু। সায়নীর পানে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে দাঁতে দাঁত পিষল সে। আর ইউ ইনসেইন সায়নী? হি হ্যাজ বিন ইন লাভ উইথ মি ফ্রম মেনি ইয়ার্স এগো। তুমি তো আর বাসনি। সায়নীর একরোখা প্রত্যুত্তর। সঙ্গে সঙ্গে কোনো যৌক্তিক কথা খুঁজে পেল না ওরু। সহসা সায়নী জানালো, কিন্তু আমি বেসেছি। ভার্সিটিতে জয়েন হওয়ার পর থেকেই জেকে স্যারকে ভালোবেসে এসেছি আমি। সেই শুরু থেকে স্যারকে ফুলও পাঠাই আমি। ওরও উপহাস করে হাসলো। কৃতিকের ভালোবাসার উপর দৃঢ় বিশ্বাস অটুট রেখে শক্ত গলায় বলল, তোমার কি মনে হয় ফুলের বুকে, গিফটস, উইশ কার্ড এসব পাঠালে জায়ান কৃতিক তোমার হয়ে যাবে? আমাকে বাদ দিয়ে তোমাকে ভালোবাসতে শুরু করে দিবে? মানুষ পরিবর্তনশীল অরু। সায়নীর কণ্ঠে দৃঢ়তা। অরু আবারও উদ্দেশ্যহীন হাসলো। অতঃপর বিদ্রুপাত্মক স্বরে বলে উঠলো, এখনো ভুলের মধ্যে আছো। তুমি তো আজ অব্দি জানোই না যে তোমার জেকে স্যারের গোলাপে অ্যালার্জি হয়। তোমার পাঠানো শত শত গোলাপ যে আমার গেট ছাড়িয়ে বাড়ির সীমানায় প্রবেশ করার আগে ট্রাশ বিনে ফেরত যায়, সে উদ্দেশ্য কি রাখো তুমি সায়নী? সায়নের ফর্সা চেহারায় আধার ঘরালো। ওরও আবারও বলে উঠলো, যাও, আমি তোমাকে ছেড়ে দিলাম। যত খুশি ফুল পাঠাও, ইচ্ছা মতো অ্যাপ্রোচ করো। যদি জায়ান কৃতিক মুগ্ধ হয়ে একবার তোমার দিকে তাকায়, আমি ওরও সেই মুহূর্তে তার জীবন থেকে সরে যাব। আর যদি তা না হয় তবে তুমি এসে নিজ থেকে ক্ষমা চাইবে আমার কাছে। ওরুর এখন কঠোর শর্তে হতভম্ব হয়ে গেল ওরা সব। কারো আর বুঝতে বাকি নেই যে কৃতিকের নাজুক সরল অষ্টাদশী ওরু বড় হয়ে গিয়েছে। সে এখন ভালোবেসে চ্যালেঞ্জ নিতে জানে।
ওর কথার পাছে শায়নি শক্ত করে কিছু বলবে তার আগে কোথা থেকে যেন একটা কালো বাইকের হেডলাইট জ্বলে ফের নিভে গেল গেটের সামনে এসে। শায়নি থেকে শুরু করে সকলের দৃষ্টি এখন গেটের অভিমুখে। অন্ধকারের মাঝে বাইক স্ট্যান্ড করে হেলমেট করে দাঁড়িয়ে পড়লো অবয়বটি। আলোর স্বল্পতায় ঝাপসা দেখাচ্ছে সবকিছু। আগন্তুকের মুখ দেখার উদ্যোগে বারবিকিউ চিবাতে চিবাতে আগ বাড়িয়ে গেটের কাছে এগিয়ে গেল শায়ন। অমনি ঝড়ের গতিতে ওর উপর ঝাঁপিয়ে পড়ে হুডের কলার চেপে ধরলো শক্ত দুটো আক্রমণাত্মক হাত। আকস্মিক আক্রমণে গলার মধ্যে খাবার আটকে গেল শায়নের। অসাবধানতায় বেঁকে গেল তার কোমর। ভয়ে আতঙ্কে নাজেহাল হয়ে খুব খুব করে কেঁপে উঠতেই অন্ধকারের মাঝেই ধ্বনিত হলো গম্ভীর এক হাসকি স্বর। শায়নের বাচ্চা, তুই এখানে? তাহলে আমার ওরও কই? শায়ন হাঁপাতে হাঁপাতে অস্ফুট স্বরে জবাব দিল, ভাই তুই এমন কেন? আমি কি জিপিএস মেশিন যে জেনে বসে থাকবো তোর ওরও কই? আশেপাশে খোঁজ, আমাকে কেন ধরছিস? একটু বাদেই ক্যাম্প ফায়ারের প্রগাঢ় অগ্নিশিখার কমলা আলোয় দৃশ্যমান হয়ে ধরা দিল প্রতীক্ষিত সেই সুদর্শন পুরুষালী মুখখানি। ওরও টের পেল স্যান্ডেলউডের সেই স্নিগ্ধ সুবাসে ভরে উঠেছে চারপাশ। অকারণ এক মুগ্ধতা বসন্তের হাওয়ার মতোই নিমিষে ছুঁয়ে গেল হৃদয়ের দগদগে কার্নিশ। পরক্ষণেই চোখ সরিয়ে শায়নির পানে তীর্যক দৃষ্টিপাত করে ঠোঁট বাঁকিয়ে হাসলো রমণী। কৃতিক আসতে না আসতেই ওর জন্য ছটফট শুরু করে দিয়েছে। এত কেন ভালোবাসা? কি আছে ওর মাঝে? এবারও শায়নি থমথমে গলায় বলতে যাবে কিছু, তন্মধ্যে ওপাশ থেকে হাওয়ার বেগে ছুটে এসে ব্যাঘ্র থাবায় ওর বুকের কাছে জামাটা খামচে ধরল কৃতিক। জলজলে প্রধানিত দৃষ্টির অগ্নিশিখায় মেয়েটাকে ভস্য করে দিতে চেয়ে জিজ্ঞেস করলো, কি করেছিস? কৃতিকের বিচলিত নয়নে বিহঙ্গের মতো খুঁজে ফিরে থমকালো ওর। ওর ভেতর থেকে কথা আসছে না। কণ্ঠনালীর অগ্রভাগে প্রস্তরের মতো চেপে বসে আছে অভিমানের ঢেউ। চাপা কান্নায় ভিজে যাচ্ছে চোখ। অভিযোগ, বিস্ময়, অভিমানে ভর করে উচ্চারিত হলো অস্পষ্ট কিছু আওয়াজ। তুমি? এই চুপ! আমাকে দুর্বল করে এড়িয়ে যাবি? সেটা ভাবলে ভুলের মধ্যে আসিস। কি করেছিস তুই আমার বাচ্চার সাথে? বল কি করেছিস? ওর ছোট্ট শরীরটাকে দুহাতে ঝাঁকিয়ে থমকে উঠল কৃতিক। ওর অভিমানের পারদ আশ্চর্যের সীমানে এগিয়ে ঠেকলো। হত বিভ্রমিত স্বরে প্রশ্ন করলো, বাচ্চাকে কি করবো? বাক্য শেষ হতেই নিজ উদরে হাত বোলালো সে। কৃতিক সেটা দেখলো, অতঃপর চোখ ঘুরিয়ে দৃষ্টিপাত করলো অর্ণব এলিসার পানে। কৃতিকের রক্তিম চোখের দৃষ্টি দেখেই শুষ্ক ঢোক গেলে এলিসার পিছনে লুকিয়ে পড়লো অর্ণব। এলিসা ওকে মানানোর চেষ্টা করে বলল, তোকে কিছুতেই রিচ করতে পারছিলাম না জেকে। এদিকে তোর জন্য ওরও কেঁদে কেটে একাকার। এই অবস্থায় এইভাবে কান্নাকাটি তো মোটেই ঠিক নয় বল। তাই ভাবে মিথ্যা বলতে হয়েছিল। আমাদের মনে হয়েছিল একবার বাচ্চার কথা বললেই তুই ছুটে আসবি, নয়তো তোকে খুঁজে পাওয়া আমাদের সাধ্যে নেই। ইটস জাস্ট আ ওয়ে অফ অ্যাপ্রোচ। থেমে থেমে কথাগুলো বলে অপরাধী দৃষ্টিতে তাকিয়ে রইল এলিসা। ক্রোধ দমিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল কৃতিক। হতাশার স্বরে আওড়ালো, তাই বলে আমার 3 মাসের অনাগত বাচ্চাটাকে নিয়ে এত বড় মিথ্যাচার করবি তোরা? হাউ রুড এলিসা! রুড? কে কাকে রুড শেখাচ্ছে এখানে? স্ট্রেঞ্জ! নিরুদ্বেগ স্বরে কথাটা বলে ঠোঁট ওঠালো শায়ন। কটমট চোখে তাকিয়ে কৃতিক কিছু বলতে যাবে, তার আগেই পাশ থেকে ভেসে এলো ওর ক্রন্দিত কণ্ঠস্বর, আমার লাগছে জায়ান, ছাড়ুন! ওর আকুতি শুনে ঘুরে তাকালো কৃতিক। অন্ধকারের মাঝে অসাবধানতায় কখন যে মেয়েটার নরম ত্বকে নখ দেবে গিয়েছে খেয়াল করেনি একদম। রক্ত জমাট বেঁধে কালচে বেগুনি আবরণে ঢেকে গিয়েছে ফর্সা ত্বক। অপ্রস্তুত ভঙ্গিমায় সেদিকে দৃষ্টিপাত করে ঝটকা খেল কৃতিক। তৎক্ষণাৎ হাতের বাঁধন ঢিলে করে অপরাধী গলায় জানতে চাইল, ব্যথা লেগেছে? ওরও জবাব দিল না। তার দু চোখে অব্যক্ত বেদনাস্ত্র। খবরদার ওরু, এইটুকু কথায় কাঁদবি না একদম। বেবির কিছু হলে তোকে আজ মেরেই ফেলতাম আমি। কৃতিকের কণ্ঠে জমানো ক্রোধ এখনো কিছুতেই স্বাভাবিক হতে পারছে না সে। উত্তপ্ত মস্তিষ্কটা ছাই চাপা আগুনের মতো তেতে আছে। অতঃপর ঘাড় ঘুরিয়ে তাকালো ওর বন্ধুদের দিকে, যারা এই প্ল্যানের নাটের গুরু। লম্বা দম ফেলে ত্যাক্ত স্বরে বলল, এই একটা খবরে পাগল হয়ে গিয়েছিলাম আমি। ভেবেছিলাম আজ বাড়ি ফিরে ওরকে ঠাটেই এক চড় মারবো, কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম আমার জীবনে আরো 3-3টে আপদ আছে। শালা মীর জাফর বলে কি আমরা নাকি ওর আপদ? দেখেছিস অর্ণব, যার জন্য কুড়ি চুরি সেই বলে চোর? ছদ্ম রাগ দেখিয়ে ভ্রু কুচকালো শায়র। মুখ গহ্বরে জমে আছে বারবিকিউ টুকরোর অমৃত স্বাদ। তাই ঠিকঠাক প্রতিফলিত হচ্ছে না বোধহয়। সহসে জীবনে বন্ধ করে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে। তোরা হলে ঘরের শত্রু বিভীষণ, নয়তো এইভাবে প্যানিক অ্যাটাক দিতে পারতেন আমাকে। আমি ঠিক কতটা রাস্তা রাইড করে এসেছি সেটা তোদের কল্পনারও বাইরে। এক হাতে ওর কবজি চেপে ধরে অন্য হাতে পিঠে বারবার নাকের ডগা ঘষছিল কৃতিক। ওর উদ্বিগ্ন হয়ে সেদিকে তাকাতেই দেখলো টকটকে লালাপ তরলের উপস্থিতি। তৎক্ষণাৎ বিচলিত স্বরে বলে উঠল, আপনার নোজ ব্লিডিং হচ্ছে। শার্টের আস্তেনে নাক মুছতে মুছতে জবাব দিল কৃতিক, এই আর আজকে নতুন কি? তোর কারণে যন্ত্রণা পাওয়াটা আমার জন্য নতুন কিছু নয়। ওদের মান অভিমানের মাঝেই ওপাশ থেকে ধ্বনিত হলো এলিসের আহত কণ্ঠস্বর, ভুলটা আমাদের জেকে। তুই ওরুকে বকিস না প্লিজ। বেচারি তোর অভাবে আধমরা হয়ে বেঁচে আছে। যাকে এতটা ভালোবাসিস তাকে এভাবে না পড়ালেও তো পারিস। তোর ভালোবাসা ভয়ঙ্কর ভীষণ। এলিসার কণ্ঠ অনুনয়। কৃতিকার জবাব দেয় না। মুহূর্তেই ওরুকে টেনে হিচড়ে নিয়ে যায় টেন্টের দিকে। পেছন থেকে হাত ছেড়ে ডাকে শায়র, কি রে, ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? বারবিকিউ খাবে না? শায়রের কথা ওর পানে একযোগে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে অর্ণব আর এলিসা।
অর্ণব দাঁত খিচিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, শালা সুখে থাকতে ভূতে গেলে তোরে, তাই না? এতক্ষণের পুরো ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো সায়নী। ও যে একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছে একদম চোখের সামনে, কৃতিক সেটা খেয়ালই করলো না। উল্টো কোথা থেকে যেন এসে ঝোটেকা প্রবাহের মতো উড়ে নিয়ে চলে গেল ওরকে।